এই অ্যানার্কিস্টদেরকে আমরা একদিন লটকা দেব। একদিন এরা গাছে গাছে লটকে থাকবে। জামাতে ইসলামীকে যদি আপনি দুটো মাংস ছুঁড়ে মারেন, তাহলে ও দুটোর জন্যই তারা লাফালাফি করবে। আইএসের পতাকা বাংলাদেশে এখন বাংলাদেশের পতাকার থেকে বেশি দেখা যায়। উর্দু তো এখন বাংলাদেশের মনে হয় আরেকটা ভাষা হতে চলেছে। চঞ্চল চৌধুরীকে তো রীতিমতো পারছে না, মেরে ফেলছে না, কন্ডম আছে, সেটা বিক্রি করা যাবে না। এই শব্দগুলো দেখলেই মনে হয় পাকিস্তান থেকে এসেছে। বাপে খেদানো, মায়ে তাড়ানো, চোখে ইন্দুরমুখো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর এই মাতৃভাষা দিবস যেখান থেকে উৎস তা হলো বাংলাদেশ। কিন্তু এবছর ইউনূসের রাজত্বে এই মাতৃভাষা দিবস নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে। বলা হচ্ছে অশান্তি, রাজনৈতিক টানাপোড়েন, আওয়ামী লীগের চলে যাওয়া, সব কিছু মিলিয়ে এবছরও বিএনপির সঙ্গে খানিকটা নাকি দ্বন্দ্বে জড়িয়েছেন ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার। স্যার, প্রথম প্রশ্ন শুনে কি খানিকটা আনন্দ হচ্ছে যে বিএনপি নেতাদের নাকি শহীদ বেদি, ভাষা দিবসের অনুষ্ঠান, সেখানে খানিকটা তাচ্ছিল্য করা হয়েছে? আমি আসলে ঠিক পলিটিক্যালি ধরেন আমার প্রতিপক্ষের উপরে বিএনপি আমার রাজনৈতিক প্রতিপক্ষ, কিন্তু আমার সে শত্রু নয়। কিন্তু এখন আসলে খুব একটা আনন্দিত হচ্ছি না। শঙ্কা হচ্ছে যে এই দেশকে রাজনৈতিক মানে বিরাজনীতিকীকরণ যেটা আছে সেটা হচ্ছে, সেই কারণটা শঙ্কা। জামাতে ইসলামীকে যদি আপনি দুটো মাংস ছুঁড়ে মারেন, তাহলে ও দুটোর জন্যই তারা লাফালাফি করবে। ওদের তো আসলে কোনো কিছুই চাওয়ার নেই, পাওয়ার নেই, রাজাকারের দল। সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, যাদের নাম উঠছে, বা জামাতের যে শিবিরের কথা আপনারা বলছেন, সব মিলিয়ে মনে হচ্ছে যে বাংলাদেশে এই যে ভাষা দিবস নিয়ে সমস্যা, আবার যে অভিযোগ আপনারা করছিলেন, সেই মৌলবাদ, সেই কট্টরপন্থার বিরাজ হচ্ছে। বাংলাদেশের পুরো মুক্তিযুদ্ধ নিয়েই এদের সমস্যা। বাংলাদেশের পুরো মুক্তিযুদ্ধকে মুছে দেওয়া, ভাষা আন্দোলন সেই স্পিরিটের বাইরে কিছু নয়। কিন্তু আপনি এখনকার যারা এই যে টোকাই যেগুলো আছে, এদেরকে আপনারা খুব সুন্দর করে নাম উচ্চারণ করেন, সাংবাদিক বলে আপনাদেরকে সেটা করতে হয়, এথিক্যাল আপনাদের এক ধরনের দায়িত্ব আছে, সেটা আমি বুঝি। কিন্তু এই যে যেসব যাদের নাম আপনি আমাকে বললেন, তার নাম উচ্চারণ করতেই আমার ভ্রু কুঁচকে যায়। এরা হচ্ছে আসলে মূলত টোকাই। বাপে খেদানো, মায়ে তাড়ানো, ধরেন এদের কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও নাই। এরা রাজনীতির মধ্যে এই হিজবুত তাহরির, জামাতে ইসলামী, তারা একটা ঘটনাচক্রে এসে উপস্থিত হয়েছে। তো আলটিমেটলি যেই জায়গাটা গিয়ে দাঁড়িয়েছে, যে সেটা হলো যে এই মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার জন্য, এই মুক্তিযুদ্ধকে শেষ করে দেওয়ার জন্য এদের এই পুরো যাত্রা। আপনি একটা জিনিস দেখুন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর, ধানমন্ডির ঐতিহাসিক ৩২, আমাদের জন্মের পর আমরা কি কখনো স্বপ্নে কল্পনা করেছিলাম? শুধু আমাদের কেন, যারা সেই সিক্সটিজে যখন এই বাড়িটি হলো, এই বাড়িটা হচ্ছে পুরো মুক্তিযুদ্ধের যা যা কিছু হয়েছে তার পীঠস্থান। পাকিস্তানের ডিফেন্স যেই পেজটা আছে, যারা পাকিস্তানের ডিফেন্স নিয়ে কাজ করে, কথা বলে, সেটা পাকিস্তানের হয়তো বা সরকারি প্রতিষ্ঠান নয়, কিন্তু তারা খুবই ভেরি মাচ ক্লোজ টু পাকিস্তানি ডিফেন্সের সাথে। তারা এই ঘটনার পরপর দিয়েছে যে বাংলাদেশ থেকে ভারতীয় ট্রেইটরের সর্বশেষ চিহ্নও মুছে দেওয়া হলো। বোঝাই যায় এটা আইএসআই, এরাই এই জিনিসগুলো করেছে। পাকিস্তান যে জিনিসটা চেয়েছিল, যে মুক্তিযুদ্ধ বলে যেই শব্দটা তাদের মাথার উপরে চেপে বসে আছে, যেটার কারণে আমরা স্বাধীন হলাম, এবং যেই মহামানুষটার কারণে আজকে এই দেশটার স্বাধীনতা লাভ করলো, তার স্মৃতিচিহ্ন মুছে দেওয়া এবং এদের মাধ্যমেই করলো। এই বাংলাদেশি নামে এই কুলাঙ্গারদের মাধ্যমে, এই টোকাইদের মাধ্যমেই সেটা করলো। ফলে যেই যারা ৩২ মুছে দিতে পারে, মুক্তিযুদ্ধ মুছে দিতে পারে, জাতীয় চার নেতার ভাঙচুর করতে পারে, আপনার যারা মুক্তিযোদ্ধা আছে তাদেরকে আপনার মেরেছে কীভাবে প্রকাশ্যে আপনি দেখেছেন, তাদের মুরাল ভাঙচুর করেছে মুক্তিযোদ্ধাদের, সমস্ত কিছু, মুক্তিযুদ্ধের সমস্ত কিছু, জয় বাংলা শব্দটাকে নিষিদ্ধ করা হয়েছে, জয় বঙ্গবন্ধু শব্দকে নিষিদ্ধ করা হয়েছে। মুক্তিযুদ্ধ শব্দটাই এখন আমাদের দেশে একটা বড় ধরনের অপরাধ হিসেবে দাঁড়িয়েছে। বাংলাদেশের সেনাবাহিনী বা কোথাও একটা দেখা যাচ্ছে, একটি ছবি ভাইরাল হচ্ছে যেখানে উর্দুতে লেখা পতাকা তারা করছেন। কোথাও কি আপনার মনে হয় যে পাকিস্তান, আফগানিস্তান, তালিবান, সেই যে কট্টরপন্থার যে একটা ভয়াবহ প্রকাশ সত্যি সত্যি বাংলাদেশকে গ্রাস করে ফেললো? আপনি কেন প্রশ্ন করছেন আমি জানি না, যে কোথাও কি মনে হয়েছে কি না, এটা হয়েছে, দিস আ ফ্যাক্ট। মানে সত্যি একদম, মানে আপনি আইএসের পতাকা বাংলাদেশে এখন বাংলাদেশের পতাকার থেকে বেশি দেখা যায়।
আপনি বাংলাদেশের পতাকা যত না দেখবেন, আপনি ঢাকার রাস্তাতে ওই কালো কালেমা লেখা এই পতাকা, যেটা আইএসের পতাকা, এই স্লোগানটাকে বা এই কালেমাকে তো ব্যবহার করা হয়েছে জঙ্গিপনার অর্থে। সুতরাং ধর্মকেই বরঞ্চ অপব্যবহার করা হয়েছে এই পতাকা বা এইভাবে। আপনি জানেন সিরিয়াতে কী ঘটেছে, আপনি জানেন যে তালেবানরা কী করেছে না করেছে। 32 ভাঙার পরে পাকিস্তানের যেই ব্লগাররা আছে, ব্লগার পাকিস্তান থেকে আসা ব্লগাররা রেডি ছিল, তারা ব্লগ করেছে এখানে। উর্দু তো এখন বাংলাদেশের মনে হয় আরেকটা ভাষা হতে চলেছে। এখন তো বাংলাদেশ একটা মৌলবাদী রাষ্ট্রই। আপনি স্যানিটারি ন্যাপকিন এটা প্রকাশ্যে বিক্রি করতে দিবে না। একটা দোকান ভাঙচুর করা হয়েছে, জন্ম নিরোধক আপনার যে কন্ডম আছে সেটা বিক্রি করা যাবে না। তারপরে হলো যে মেয়েদেরকে আপনার জোর করে আপনার বোরকা পরানো হবে। তারপরে হচ্ছে যে বসন্ত উৎসব, কনসার্ট, গানের প্রোগ্রাম। তারপরে নারীরা আমাদের দেশের, আপনি জানেন যে পরিমণি, তারপরে হচ্ছে যে মেয়েটার নাম যেন কি, জয়া আহসান, মিম, এরা আপনার বিভিন্ন শোরুম উদ্বোধন করতে গিয়েছে। সেইটা আপনার নিষিদ্ধ, মানে সেটা বাধা দেওয়া হয়েছে। আর চঞ্চল চৌধুরীকে তো রীতিমতো পারছে না, মেরে ফেলছে না। মানে চঞ্চল চৌধুরী তো তাদের আরেকটার আগের একটা উৎস। সুতরাং বাংলাদেশটা একটা মৌলবাদী রাষ্ট্র, ব্যর্থ রাষ্ট্র, মৌলবাদী রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। এটা আরও ওয়ার্স্ট হবে। কোথাও কি শঙ্কিত, ভয় পাচ্ছেন বিএনপি যেভাবে আস্তে আস্তে সাইড লাইনে চলে যাচ্ছে? একেবারে বাংলাদেশ পাকিস্তানে পাকিস্তানকে তাড়ানোর জন্য আপনারা যুদ্ধ করলেন, মুক্তিযুদ্ধ হলে বঙ্গবন্ধু করলেন, সেই মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে দেওয়ার পরে বাংলাদেশকে পাকিস্তান দখল করে নিল। ইউনূস একজন চোর, একজন অভিযুক্ত হয়ে তার বিরুদ্ধে রায় এসেছে। ব্যর্থ করা এই রাষ্ট্রকে কিভাবে আপনার আমেরিকার তাবেদার একটা রাষ্ট্র বানানো, তো এটা তো একটা ব্যর্থ রাষ্ট্র অলরেডি করেছে। এই রাষ্ট্রকে ব্যর্থ করেছে, এই রাষ্ট্রকে ডিপলিটিসাইজ করা হয়েছে, এই রাষ্ট্রকে রাজনীতি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সো ইটস অলরেডি ডান এবং হচ্ছে। টোকাই জঙ্গিগুলো এই শাহবাগে দাঁড়িয়ে বলেছে, দেখুন স্লোগানটা শুনুন, যে মোল্লা তেরা খুন সে ইনকিলাব আয়া হ্যায়। মোল্লা হচ্ছে যুদ্ধাপরাধী কাদের মোল্লার রক্ত ধরে বিপ্লব এসেছে, এই স্লোগান তারা দিচ্ছে। তাহলে চিন্তা করেন যে যেই রাজাকারের বাচ্চাদের বিচার করা হয়েছে বাংলার মাটিতে, এই টোকাইগুলো এরা আবার নাম দিয়েছে কি ইনকিলাব মঞ্চ। হোয়াট ইজ ইনকিলাব মঞ্চ? তোর বিপ্লব বলতে, আন্দোলন বলতে সমস্যা হয়, তোর বাংলাতে সমস্যা। চেহারাটাও আপনার, আমার কাছে মনে হচ্ছে যে উর্দু চেহারা মতো চোখা ইন্দুরমুখো, চেহারাটাও যেন আপনার ইন্দুরমুখো। সুতরাং ইনকিলাব মঞ্চ, তারপরে খুনসে ইনকিলাব আয়া হ্যায়, এই যে সমস্ত উর্দু শব্দ, আপনি দেখবেন উর্দুর প্রচলন হচ্ছে কিভাবে। সুতরাং এইসব টোকাইরা কথা বলে কিভাবে, বন্দোবস্ত, তারপরে হচ্ছে যে কী সব শব্দ যে বলে, এই শব্দগুলো দেখলেই মনে হয় পাকিস্তান থেকে এসেছে। আপনার 10 লাইন শব্দ শুনেন, তাশরিফ রাখে। তো হোয়াট ইজ তাশরিফ রাখা কি আবার? এগুলো দেখি নতুন নতুন জিনিসপত্র সব শুরু হয়েছে, ফার্সি টার্সি সব উর্দু সব মিলে, মানে বাংলা ভাষাটাকে কমপ্লিটলি এটাকে ধর্ষণ করে দিয়েছে আর কি, পুরো বাংলা ভাষাটাকে। সুতরাং এই টোকাইদের তো ধরেন আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই, এই টোকাইদের তো ধরেন কিছু নাই। ধরেন মানে আমরা যখন একটা কথা বলি, আমাদের তো ধরেন একটা আদর্শ আছে। এদের আদর্শ কারা? এই রাজনীতিবিদ আদর্শ কারা? গোলাম আজমের মতো রাজাকার হচ্ছে এদের আদর্শ। সুতরাং এন্ড অফ দ্য ডেতে এই টোকাইরা এই রাষ্ট্রে যেই অব্যবস্থাপনা তৈরি করেছে, নৈরাজ্য তৈরি করেছে, এই অ্যানার্কিস্টদেরকে আমরা একদিন লটকা দেব, একদিন এরা গাছে গাছে লটকে থাকবে। আমি আপনাকে এই কথাটাই প্রোগ্রামের মাধ্যমে বলতে পারি। তিনি বলেন কোনো কিছু বলতেই তার নাকি ভয় ডর লাগে না। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।